হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো। আজকে আমরা ওই নবম শ্রেণীর যে ব্যাকরণের যে ধ্বনি পরিবর্তনের অধ্যায়, ওইটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। আর যারা ওই ধ্বনি পরিবর্তন মানে পারো না, তাদের জন্যই আজকে আমার এই অক্লান্ত পরিশ্রম। তো আর ওই নবম শ্রেণীতে বিভিন্ন রকমের গদ্যাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইলিয়াস টিলিয়াস থেকে সমস্ত কিছু থেকে রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু ওই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, তোমাদের উপকার লাগবে। তোমাদের জন্যই আমার এই অক্লান্ত পরিশ্রম। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা ধ্বনি পরিবর্তনের অধ্যায়টা শুরু করব এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না, কারণ স্কিপ করে দিলে এই ধ্বনি পরিবর্তনের যে অধ্যায়টা তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ওই ধ্বনি পরিবর্তন। দেখো, ধ্বনি পরিবর্তনে করার আগে আমাকে আগে ভালো করে জানতে হবে যে ধ্বনি কাকে বলে। তাহলে ধ্বনি কাকে বলে? না, ধ্বনি জিনিসটা কি? অর্থাৎ আওয়াজ। ধ্বনি জিনিসটা হচ্ছে একটা আওয়াজ। দেখো, আমরা যদি কোনো অনুষ্ঠান দেখতে যাই, সেখানে বিভিন্ন বাদ্যিকার কিন্তু বিভিন্ন রকমের বাজনা বাজায়, তাহলে সেখান থেকে একটা আওয়াজ কিন্তু বেরিয়ে আসে। দেখো, মেঘ হলে মেঘ কিন্তু ডাকছে, মেঘের যে গুরু গুরু আওয়াজ, সেটাও এক প্রকারের ধ্বনি। নদী বয়ে চলেছে, নদীর কুলু কুলু ধ্বনি, সেটাও একটা আওয়াজ। কিন্তু আমরা এগুলা ধ্বনি হলেও কিন্তু এগুলাকে আমরা ধ্বনি বলবো না। তাহলে কেন ধ্বনি বলবো না? তাহলে ধ্বনি কাকে বলবো? না, ধ্বনি আমি তাকেই বলবো যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। কি বললাম? যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি সমষ্টি। তাহলে মানুষের বাকযন্ত্রের সাহায্যে শুধু উচ্চারিত হলেও হবে না, তাহলে মানুষের বাকযন্ত্রে উচ্চারিত তো হবেই, তার সঙ্গে কি হবে? অর্থযুক্ত হতে হবে। বুঝালো? তাকে আমরা বলবো ধ্বনি। এবার তাহলে ধ্বনি তো জানলাম, তাহলে বর্ণটা কি? তাই না? তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপকেই কিন্তু আমরা বর্ণ বলবো। বুঝালো? আচ্ছা, বাংলায় বর্ণ তাহলে মালা কটা রয়েছে? বর্ণমালা। ইংরেজিতে রয়েছে লেটার আলফাবেট, যেটা বলা হয় বর্ণমালা ইংরেজিতে। কি? এ থেকে জেড পর্যন্ত 26টা আমরা জানি। তাহলে বাংলাতেও তো তেমন রয়েছে। তাহলে বাংলাতে কতগুলো রয়েছে? না, বাংলাতে রয়েছে দেখো 52টা। বাংলায় কটা রয়েছে? না, 52টা। দেখো, এর মধ্যে ভাগ রয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাই না? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাহলে দেখো, এই যে 52টা রয়েছে না, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, স্বরবর্ণ রয়েছে 12টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 40টি। কি বললাম? যে স্বরবর্ণ রয়েছে 12টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে 40টি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু টোটাল দাঁড়াবে কিন্তু আমাদের রয়েছে 52টি। স্যার, বর্ণমালা। বুঝে গেল? দেখো, তোমাকে যদি আমি একটা ফুল দেই, তাহলে তুমি ফুলকে কি বলবে? ফুলই বলবে, তাই না? যে স্যার ফুল দিয়েছেন, আমি তো ফুলকে ফুলই বলবো, অন্য কিছু তো নিশ্চয়ই বলতে পারবো না, তাই না? তাহলে ফুলকে আমরা ফুলই বলবো। কিন্তু তোমাকে যদি অনেকগুলো ফুল দিয়ে দেওয়া হয়, একটা সুতোর সঙ্গে গাঁথা হয়, তাহলে তাকে কি ফুল বলবো? না, কি বলবো? ফুলের মালা বলবো, তাই না? তাহলে একটা ফুল দিলে তোমাকে, তুমি কিন্তু তাকে ফুলই বলবে। কিন্তু তোমাকে অনেকগুলা ফুল দেওয়ার পরে তুমি যদি তাকে একটা সুতোর সঙ্গে গেঁথে দাও, তাহলে আমরা তাকে কিন্তু ফুল বলবো না, আমরা তাকে কি বলবো? ফুল মালা, তাই না? ফুলের মালা। ঠিক সেরকম অনেকগুলা বর্ণ রয়েছে বাংলাতে, তা একত্রিত করলে তাকে আমরা বলবো বর্ণমালা, তাই না? তাকে আমরা বলবো বর্ণমালা। তাহলে টোটাল কতগুলো রয়েছে বর্ণ? 52টি। তার মধ্যে 12টি হলো স্বরবর্ণ এবং 40টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দেখো, আরেকটা কোশ্চেন থাকে যে ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এরপরে দেখো, আমরা বললাম যে স্বরবর্ণ রয়েছে 12টা, কিন্তু স্বরধ্বনি রয়েছে 7টা। দেখো, মুখের মান্য ভাষায় এখানে স্বরধ্বনি রয়েছে কিন্তু 7টা, আর বর্ণমালায় বর্ণ রয়েছে 12টা। বুঝলো? বর্ণ রয়েছে 12টা, বাট ধ্বনি রয়েছে 7টা। ব্যঞ্জন ধ্বনি রয়েছে 29টি, কিন্তু টোটাল বর্ণমালায় রয়েছে 40টি, তাই না? এবং অর্ধস্বর ধ্বনি কটা রয়েছে? 4টি। কি কি? না, হস্যই, হস্য, এ এবং ও, এই 4টি হচ্ছে কিন্তু অর্ধস্বর ধ্বনি। এরপরে চলে আসবো আমরা স্বরধ্বনির কিছু বিশ্লেষণ নিয়ে। দেখো, স্বরধ্বনির যে বিশ্লেষণ যদি আমরা করি, কয়েকটি ভাগে কিন্তু আমরা তাকে ভাগ করতে পারি। কি কি? না, শ্বাসবায়ুর গতি পদ অনুসারে, 2 হচ্ছে উচ্চারণের কাল বা সময় অনুসারে, এবং 3 হচ্ছে শ্বাসবায়ুর গমন পথের উচ্চারণের প্রকৃতি অনুসারে। কি বললাম? যে একটা হচ্ছে শ্বাসবায়ুর গতিপদ অনুসারে, শ্বাসবায়ুর গতিপদ অনুসারে। 2 হচ্ছে উচ্চারণ যে আমরা করছি না, এই উচ্চারণের কাল অর্থাৎ সময় অনুসারে। বুঝা গেল?
কাল মানে কিন্তু সময়। আর 3 নম্বর হচ্ছে শ্বাসবায়ুর এই যে গমন পথে বললাম, এই যে গতিপথ অনুসারে যেটা, সেই গমন পথের উচ্চারণের প্রকৃতি অনুসারে, সেটা হচ্ছে 3 নম্বর। দেখো এরপরে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে কি কি, তাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি, একটা হচ্ছে আনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বরধ্বনি। আচ্ছা, মৌখিক স্বরধ্বনি কাকে বলে? না, যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় কোন রকম শ্বাসবায়ুর বাধা পায় না। কি বললাম? যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় কোন রকম মুখগহ্বরে শ্বাসবায়ুর বাধা পায় না, তাকে বলবো কিন্তু আমরা মৌখিক স্বরধ্বনি। এবারে আনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিকটা কি? আনুনাসিক স্বরধ্বনি অর্থাৎ যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কি হয় বলতে, আমাদের নাসিকা দিয়ে কিন্তু বাতাস বেরিয়ে আসে, তাকেই বলবো আমরা ওই আনুনাসিক বা সানুনাসিক। এবার দেখো এই মৌখিক স্বরধ্বনিকে কয়েকটা ভাগে কিন্তু আমরা ভাগ করছি। কি কি? দেখো, প্রথমে হচ্ছে মৌলিক স্বরধ্বনি, তারপরে হচ্ছে যৌগিক স্বরধ্বনি, তারপরে হচ্ছে অর্ধ স্বরধ্বনি এবং তারপরে হচ্ছে মিশ্র স্বরধ্বনি। তাহলে মৌখিক স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করবো আমরা? 4টি ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে মৌখিক স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি? না, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং মিশ্র ধ্বনি। এবার দেখো মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি কাকে বলে? না, যে সমস্ত স্বরধ্বনিগুলা উচ্চারণ করার সময় কি হয় বলো দেখি, এগুলাকে বিশ্লেষণ করা যায় না, তাই তো। তাহলে যে সমস্ত স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না বা বিভাজ্য করা যায় না, যাই বলো না কেন, তাকে বলবো মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলে? না, যে সমস্ত স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, তাকে বলবো মৌলিক স্বরধ্বনি। যেমন কি বলা যায়, উদাহরণে যদি আমি দেখি, হর্ষই দেখতে পাবো, হর্ষও দেখতে পাবো, এইভাবে রয়েছে। তাহলে স্যার যৌগিক স্বরধ্বনিটা কি? না, যৌগিক স্বরধ্বনি হচ্ছে যে সমস্ত স্বরধ্বনিকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, তাই না? তাহলে যে সমস্ত স্বরধ্বনিকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাকে বলবো মৌলিক স্বরধ্বনি, তাই তো। কখনো নয় যেগুলোকে ভাঙা যায় না, বুঝলে? তাহলে যে সমস্ত স্বরধ্বনিকে ভাঙা যায় না তাকে বলবো মৌলিক স্বরধ্বনি, আর যেগুলোকে ভাঙা যায় তাকে বলবো যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনির অপর নাম রয়েছে যে সন্ধিক্ষর দ্বিস্বর বা হচ্ছে যুক্তস্বর বা হচ্ছে সংযুক্ত স্বর। দেখো এগুলাকে আমরা কিন্তু ভাঙতে পারবো, বুঝা গেল? তাহলে মৌলিক স্বরধ্বনিকে ভাঙতে পারবো না, যৌগিক স্বরধ্বনিকে ভাঙতে পারবো। যৌগিক স্বরধ্বনিকে ভাঙলে কি হবে দেখলাম। যৌগিক স্বরধ্বনি আমি যদি বলি যে ওই, আমি যদি বলি ওই, তাহলে আমি ভাঙলে কি হবে দেখো, ও যুক্ত হস্যই, আমি একে ভাঙতে পারবো। আমি যদি বলি ও, আমি যদি বলি ও, তাহলে আমি কি করব, ও যুক্ত হস্য দিলে হচ্ছে কি ও, তাহলে এগুলাকে আমি ভাঙতে পারবো। তাহলে যে সমস্ত ধ্বনিগুলোকে আমি বিশ্লেষণ করতে পারবো তাকে বলবো যৌগিক স্বরধ্বনি, আর যে সমস্ত ধ্বনিকে আমি বিশ্লেষণ করতে পারবো না বা ভাঙতে পারবো না তাকে বলবো আমরা মৌলিক স্বরধ্বনি। যেমন আরো বলতে পারি যে আ, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তাহলে অর্ধ স্বরধ্বনি কি? না, যে সমস্ত স্বরধ্বনি গুলা এবার শেষে বসে কিছু অর্ধভাবে উচ্চারিত হয় তাকে বলবো অর্ধ স্বরধ্বনি। যেমন এই যে বললাম এখানে 4টি রয়েছে, যে হস্যই, হস্য এবং এ আর ও, হস্যই, হস্য, এ আর ও। এখানে দিয়ে দিতে পারে প্রশ্ন যে অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটা, দিয়ে ধরো একটা উদাহরণ থাকলো হস্যই, অপরটা দিল ক, গ, এইভাবে দিল, তাহলে কোনটা হবে? হস্যই হবে, বুঝে গেল? এইভাবে দেখতে হবে। বা বলে দিবে এখানে হস্যই ক, গ ক থাকলো, হস্যই আর ক থাকলো, হর্ষই আর কথা হলো, দিয়ে বলবে যে কোনটি অর্ধ স্বরধ্বনির উদাহরণ নয়। কি বললাম? কোনটি অর্ধ স্বরধ্বনির উদাহরণ নয়, দিয়ে দিল হর্ষই এবং ক, তাহলে কোনটা হবে? ক হবে। কেন? এটা কিন্তু অর্ধ স্বরধ্বনি নয়, আর প্রশ্নে তো বলেছে যে কোনটা তোমার অর্ধ স্বরধ্বনির উদাহরণ নয়, বুঝা গেল? আর অর্ধ স্বরধ্বনি বললে হর্ষ, এটা। এরপরে যদি আমরা চলে আসি যে মিশ্র ধ্বনি, মিশ্র ধ্বনি কাকে বলে? তাহলে মিশ্র ধ্বনিটা কি? না, যে সমস্ত ধ্বনিগুলাকে যে বাংলায় কোনো স্বতন্ত্র উচ্চারণ নাই, ঠিক আছে, তাহলে যে সমস্ত ধ্বনির বাংলাতে স্বতন্ত্র উচ্চারণ নাই তাকে আমরা বলবো কিন্তু ওই মিশ্র ধ্বনি। কি উদাহরণ রয়েছে দেখো, রি এবং লি, ঠিক আছে। তাহলে কেন দেখো, আমি যদি রি লিখি, ধরো আমি বললাম একজন নাম বললাম ধরো রিজু, তাহলে এখানেও দেখো রি উচ্চারিত হচ্ছে, এখানেও দেখো রি উচ্চারিত হচ্ছে, র যুক্ত হস্যই করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটাও উচ্চারণ হচ্ছে আর এটাও উচ্চারণ হচ্ছে, একই জিনিস। তাহলে কেবল বাংলায় এদের কোনো স্বতন্ত্র কোনো উচ্চারণ নাই, তাই তাকে আমরা বলবো মিশ্র ধ্বনি। এরপরে উচ্চারণের কাল বা সময় অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি? না, হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি, হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি। এবার হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে? তাহলে দেখো আমি ওই যে বললাম না হ্রস্ব, অর্থাৎ হ্রস্ব মানে কি ছোট, কম, মানে অল্প, বুঝা গেল?
তাহলে হ্রস্ব স্বরধ্বনি কাকে বলবো? তাহলে যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অল্প সময় লাগবে তাকে বলবো হ্রস্ব স্বরধ্বনি, বুঝে গেল? আর যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে এই যে নাম রয়েছে না দীর্ঘ, দীর্ঘ মানে কি দীর্ঘ অনেকটা অনেকটা সময়, তাই না? তাহলে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগবে তাকে আমরা বলবো কিন্তু দীর্ঘ স্বরধ্বনি। যেমন এটা যদি বলে দেয় আমি অ বলে দিলাম, কিন্তু এটা বলছি দেখো আ, দেখো তাহলে এটা আমি বলছি হ্রস্বই তাড়াতাড়ি হয়েছে, দেখো আমি এখানে বলছি দীর্ঘই, বুঝলো? অনেকটা সময় কিন্তু নিয়ে নিচ্ছে, তাই এগুলাকে বলবো আমি দীর্ঘ স্বরধ্বনি আর এগুলোকে বলবো আমি হ্রস্ব স্বরধ্বনি। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। আর আজকে আমরা এই দুটো পার্ট নিয়ে আলোচনা করলাম যে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে, মানে দুটো ভাগ, একটা হচ্ছে শ্বাসবায়ুর গতিপথ অনুসারে এবং অপরটি হচ্ছে উচ্চারণের কাল বা শৈলী অনুসারে। একটা বাকি থেকে গেল যেটা হচ্ছে তোমার ওই যে শ্বাসবায়ুর গমন পথ আর উচ্চারণের পদ্ধতি অনুসারে। দেখো পুরোটা যদি আমি করাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি পার্টে পার্টে আনছি। আর এটা আমরা পরের পার্টে আলোচনা করব, এবং এইটা জানার জন্য আমরা কি করব, ওই পরের পার্টটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাকে মানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর এইটা দেখার জন্য, পরের পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা এসএলএসটি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা ওই 9-10 পরীক্ষা দিবে তাদের জন্য তো 9 এবং 10 এর সিলেবাস সম্পূর্ণ মুখস্থ করে রাখতে হবে। আমি 9 এবং 10 মিলে বিভিন্ন রকমের বাংলার প্রত্যেকটা অধ্যায় আমরা কিন্তু নিয়ে আসছি, ব্যাকরণ, টেক্সট বই সমস্ত কিছু নিয়ে আসছি। তো সেগুলোকে দেখার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি, এবং যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যেও বলছি যে তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা তারা কিন্তু এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারে। তো আজকে আর বেশি কথা না বলে এখানেই আমি শেষ করছি। তো সবাই কে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই তোমার প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। তো ততক্ষণে টাটা।